আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজুকের প্লট জালিয়াতি নিয়ে দুদকের দুটি মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিরা পলাতক থাকায় ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে গুলশানে প্লট জালিয়াতির ঘটনায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়া প্লটের দুর্নীতির অভিযোগ নিয়ে গত বছরের ২৬ ডিসেম্বর অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় সহ পরিবারের ৭ সদস্য ও জড়িতদের বিরুদ্ধে দুদক আলাদা ৬টি মামলা করে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের ঘটনায় আলাদা দুটি মামলায় আদালত মঙ্গলবার দুদকের দেয়া চার্জশিট গ্রহণ করেন। একটি মামলায় ১২ জন ও অপর মামলায় ১৭ জন আসামি পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার ২ মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার তদন্তের যে রিপোর্ট সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আগামী ২৯/৪ তারিখ দিন ধার্য করেন। আরেক অভিযোগ, সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম ভেঙে রাজুকের প্রায় ২ বিঘা জমি দখল ও প্লট ফ্ল্যাটের অনুমোদন করিয়ে নেয় ইস্টার্ন হাউজিং। বিনিময়ে টিউলিপ সিদ্দিককে ফ্ল্যাট উপহার দেয় ইস্টার্ন হাউজিং লিমিটেড। এ ঘটনায় টিউলিপ সিদ্দিক ও রাজুকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় যে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে হত্যা মামলার রাঘব বোয়াল আসামিদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে কথা জানান তিনি। অন্তর্বর্তী সরকারকে জনগণ ৫ বছর ক্ষমতায় চায় এ মন্তব্য তার নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিলাল হোসেনের রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা। সারা দেশে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হলেও চিহ্নিত নির্দেশদাতা অনেকেই ধরাছোঁয়ার বাহিরে। এমন বাস্তবতায় সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা বলেন, রাঘব বোয়াল কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। জনগণ এই সরকারকে 5 বছর দেখতে চায়। সাম্প্রতিক এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিজে থেকে এমন কথা বলেননি তিনি। আপনারা ওইটা বলছেন যে আমি বলছি, আমি কিন্তু ভাই কিছু বলি। আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়াটি সঠিক হয়নি আইন উপদেষ্টার এমন মন্তব্যের প্রশ্নে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, প্রচলিত আইন মতোই ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। এই সরকার বর্তমানে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং প্রাথমিকভাবে যে দুটো জিনিস আমরা অনলাইন করব, একটা হচ্ছে জেনারেল ডায়েরি, আরেকটা হচ্ছে এফআইআর, যেটাকে বলে মামলার অভিযোগ। ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মেঘনা আলমের ইস্যুর সংশ্লিষ্টতা নেই বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এইটা একটা নরমাল প্রসেস। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। জুলাই আন্দোলনে গুলি করে হত্যার পর আশুলিয়ায় 6 তরুণের মরদেহে আগুন দেওয়ার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এছাড়া চট্টগ্রামে জুলাইতে ছাত্র জনতার উপর গুলি চালানো যুবলীগ নেতা তৌহিদুলকে 7 জুলাই হাজির করার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে 2012
সালে এক ছাত্রনেতাকে অপহরণ, নির্যাতন ও ৪৭ দিন আয়নাঘরে গুম করে রাখার মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক রিয়াল অ্যাডমিরাল সোহেলকে ১৮ জন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনারা শলিয়াতে ৫ জন শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে কাল প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। তবে আলটিমেটাম নয়, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান আসবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন ছাড়া ক্ষমতা দীর্ঘ করে কাউকে সুযোগ করে দিলে জাতি মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজনৈতিক দলগুলোর সাথে এর আগে প্রধান উপদেষ্টার একাধিক বৈঠকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আশ্বাস থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। দিন যত গড়াচ্ছে, ক্ষমতাকে দীর্ঘ করতে সরকারের ভেতরে থাকা একটি গোষ্ঠীর নানা রকম বক্তব্য নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্দেশ্য প্রণোদিত একটি গ্রুপ বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে। সেই জন্যই আমরা মনে করি যে এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন। সামাজিক, অর্থনৈতিক সহ সব ধরনের অস্থিরতা কাটাতে নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। প্রধান উপদেষ্টাকে বিএনপি এটা বোঝাতে সক্ষম হবে বলে আশা করেন তিনি। ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইরকম সিদ্ধান্তটা যখন আসবে তখন এই জাতীয় রাজনৈতিক অস্থিরতাটা, বিভিন্ন রকমের অস্থিরতাটা বন্ধ হবে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে গণতন্ত্রকে আরো শক্তিশালী করার পক্ষে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যে কথাবার্তা বলছি এবং বিভিন্ন সমিতিতে আমাদের বক্তব্য প্রদান করছি বা প্রেসের মাধ্যমে জানাচ্ছি, এটাও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন। সবসময় রাজপথে আন্দোলন করে দাবি জানাতে হবে এমন কোনো কথা নেই। তা আমরা আলাপ আলোচনাতে বিশ্বাস করি। সফলভাবে রাষ্ট্র পরিচালনায় সরকার চাইলে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো বিএনপিও সহযোগিতা চালু রাখবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। এখন গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জাহিদ রহমান, RTV, ঢাকা। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক সংলাপের উপরেই তা নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, এলডিসির উড়োজাহাজ এখন আকাশে উঠছে, এমার্জেন্সি ল্যান্ডিংয়ের সুযোগ নেই। নানা সমস্যা থাকলেও এলডিসির উত্তরণ থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। তিনি বলেন, আমাদের ভিক্ষাবৃত্তির মানসিকতা পরিহার করতে হবে। যেসব সমস্যা রয়েছে তা কিভাবে কাটিয়ে ওঠা যায় সে প্রচেষ্টা চলছে। উত্তরণ বলতে মনে হয় যেন একটা উত্তরণের যে কতগুলি ক্রাইটেরিয়া আছে, ইউনাইটেড নেশনস সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করেছি, দুবার ওরা চেক করে। তা আমরা অ্যাকচুয়ালি এখন উড্ডয়ন মোডে আছি। এটা অনেকে বুঝতে পারে না যে আমরা হবে কি হবে না, এখানে হবে কি হবে না এটার আর স্কোপ নেই। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে বিষয়গুলো ওনারা ঐক্যমত্যে পৌঁছবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা আসলে কতটুকু সংস্কার করতে যাচ্ছি। এই পুরো বিষয়টা নির্ভর করছে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টি ডায়ালগের উপরে। ফ্যাসিবাদ দূর করার ঐক্য আবারও ফিরে আসবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা আগামী মে মাসের মাঝামাঝি সময়ে শেষ করতে পারবেন বলে জানান তিনি। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার 100টির বেশি জায়গায় তার দল একমত। তবে নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে তার দল একমত নয়। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে এনডিএম এর সাথে সংস্কার নিয়ে প্রস্তাব নিয়ে বৈঠকের পর এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি জানান ববি হাজ্জাজ। আমরা টেবিলের দুদিকে বসেছি,
কিন্তু আসলে আমরা দুপক্ষ নই, আমরা সকলে এক পক্ষ। আমরা সকলেই চেষ্টা করছি রাষ্ট্র সংস্কারের জন্য। আমাদের লক্ষ্য হচ্ছে এক, আমাদের পথের ক্ষেত্রে সামান্য ভিন্নতা আছে, আমি সামান্যই বলি এটাকে, এই সামান্য ভিন্নতা যাতে আমরা দূর করে একত্রে যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব। ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। জাতীয় ঐক্যমত্য কমিশন দেশে এমন সংস্কার আনবে যেন ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোর্শেফা মিশু। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের রাষ্ট্র সংস্কারের সুযোগ করে দিয়েছে। বিকেলে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশন সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এর আগে বিপ্লবী কমিউনিস্ট লীগের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ এখন এসছে, এইখানে আর দ্বিতীয়বার কোনো ফ্যাসিবাদের জন্ম হোক, কোনো স্বৈরাচারী সরকারের জন্ম হোক, এটা আমরা কোনোভাবেই দেখতে চাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জামের তৈরির প্রস্তুতি নিয়ে বিজি প্রেসের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে বিজি প্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কমিশন সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। ব্যালট পেপার সহ সব ধরনের ছাপার কাজ করতে 3-4 মাস সময় লাগবে। এ নিয়ে কিছুদিন পর বাজেট চূড়ান্ত হবে। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট পেপার সহ অন্যান্য মুদ্রণ কাজে বিজি প্রেস 36 কোটি টাকা বাজেট চেয়েছে কমিশনের কাছে। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া, আমাদের বাজেটের সংস্থানের ব্যাপারটা এটার সাথে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের অতীত নির্বাচনের কিছু কাগজপত্র যেটা বিজি প্রেসে স্টেক করে রাখা আছে, সেগুলোর গুণগত মান যদি নষ্ট হয়ে থেকে থাকে তাহলে সেইগুলোর কে ডিসপোজালের ব্যবস্থাটা করা। সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তালা ভেঙে 6 আবাসিক হলে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে শিক্ষার্থীদের দাবির সমর্থনে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে কুয়েটের সাবেক শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বহিরাগতদের হামলায় প্রায় 150 জন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় 42 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। 101তম সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী 2 মে থেকে আবাসিক হল ও 4 মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সকালে তালা ভেঙে 6 আবাসিক হলে প্রবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। একটা শিক্ষা কার্যক্রম মে মাসের 4 তারিখ শুরু হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলায় সহায়তা করার অভিযোগে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু আমরা 6 দফা থেকে 1 দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। এদিকে শিক্ষার্থীদের পক্ষে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে কুয়েটের সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানায়। অবিলম্বে পদত্যাগ করতে হবে। আব্দুল হামিদ, RTV। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ কয়েকজন আহত হয়। বেলা 11:30টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। 2 কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রথমে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। 2 পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সংঘর্ষের কারণ জানাতে পারেনি। ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আপনারা দেখছেন। এখন এদের মধ্যে কোনো কিছু নিয়ে
কোনো কিছু হওয়ার জন্য গন্ডগোল করা লাগে না, এমনি হয়। কি কারণে আজকে হয়তো হয়েছে কোনো কারণে দেখা গেলো যে গেছে দুইটা স্টুডেন্ট ওরা নাকি মারধর করছে, কি কারণে মারধর করলো এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা কি কারণে লাগছে এটা আমরা পরে খতিয়ে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনের জন্য মে মাসে কমিশন গঠন ও ভোটার তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন অংশীজনদের সঙ্গে আলোচনা করে রোডম্যাপ প্রকাশ করেছে। নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ হবে মে মাসের প্রথমার্ধে। এরপর ভোটার তালিকা চূড়ান্ত করার পর নির্বাচনের তারিখ ঠিক করা হবে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 117 বার পিছিয়ে আগামী 21 মে ধার্য করেছেন আদালত। মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পিবিআই। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম প্রতিবেদনের জন্য নতুন দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও ATN বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। গত বছর 30 সেপ্টেম্বর হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দেন হাইকোর্ট। এবার বাজেটের মূল লক্ষ্যই হবে রাজস্ব বাড়ানো, এমনটা জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেছেন, কর ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর হবে এনবিআর। রাজধানীর শেরেবাংলা নগরে 2025-26 সালের প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ব্যবসায়ীদের দেয়া সব প্রস্তাবই পর্যালোচনা করা হবে। করের আওতা বাড়ানোর বিষয়ে এনবিআর আরও তৎপর হবে বলেও জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দুর্নীতির অভিযোগ তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সহকারী পরিচালক আলামিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নাজমুস হাসান পাপনের আমলে হওয়া বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির সত্যতা খুঁজে পায় দুদক। এর মধ্যে বিপিএল টিকিট বিক্রি, তৃতীয় বিভাগ বাছাইয়ের দল নির্বাচন ও মুজিব শতবর্ষে ক্রিকেট টুর্নামেন্টে আর্থিক হিসেব প্রাথমিকভাবে বড় ধরনের অসঙ্গতি খুঁজে পান তারা। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। বিগত সরকারের আমলে অন্যান্য সেক্টরের মতো দেশের ক্রিকেটেও যেন ছিল লুটপাটের মহা উৎসব। অভিভাবক সংস্থা বিসিবি যেন ছিল দুর্নীতির আতুরঘর। বিপুল অর্থ সম্পদ লুটপাটের অভিযোগ ওঠে তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্ত চলার মধ্যেই এবার একাধিক অভিযোগে হঠাৎই বিসিবিতে অভিযান চালায় দুদক। এমন অভিযানে অপ্রস্তুত বিসিবি। দুদক থেকে গণমাধ্যমকে অভিযানের কথা জানানো হলেও বিসিবি সাংবাদিকদের প্রথমে গেটে আটকে দেয়। তবে দীর্ঘ সময় অবস্থানের পর অবশেষে ভেতরে ঢোকার অনুমতি মেলে। ততক্ষণে নানা বিষয়ে অনুসন্ধান চালায় দুদকের প্রতিনিধিরা, যেখানে বড় রকমের অসঙ্গতি পাওয়া যায় বিপিএল এর আয় ব্যয়ের হিসেবে। টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন, 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। শুধু তাই নয়, মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত ক্রিকেট আসর ও কনসার্টের হিসেবেও মেলে বড় রকমের গরমিল। বিসিবির হিসেবে মোট 25 কোটি টাকার খরচ দেখালেও 18 কোটি টাকার নেই কোনো হিসেব। অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং, এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি, না দেখায় সামহাও এটা সরানো হয়েছে। এছাড়া তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাইয়ে অনিয়মে বিসিবির কারো না কারো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তদন্ত কর্মকর্তারা। যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল। এসব বিষয়ে বিসিবি থেকে পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে দুদক। এ কাজে দুদককে সহায়তার আশ্বাস দেন পাপনের আমল থেকে বিসিবির সিইও দায়িত্বে থাকা নিজামুদ্দিন চৌধুরী সুজন। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।